আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন মোহাম্মদ সারিফ ইসলামের বেড নাম্বার 10। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। শুনতে থাকুন আজকের গল্প বেড নাম্বার 10। মধুবনপুর গ্রামটা যেন এক টুকরো নিস্তব্ধতা। চারপাশে ধান ক্ষেত, তাল গাছের সারি। মাঝে মাঝে একটা দুটো পাখির ডাক ছাড়া কোনো শব্দই যেন শোনা যায় না। এই গ্রামের সেই সীমানায় দাঁড়িয়ে আছে এক পুরনো হাসপাতাল, মধুবনপুর গ্রাম্য স্বাস্থ্যকেন্দ্র। হাসপাতালে যাওয়ার পথটা সরু, কাঁচা রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখানে দিয়ে বাঁকানো পথটার দিনের আলো যেন এক অস্বস্তির কাজ করে। আর রাতের বেলা সে কথা ভাবলে গা শিউরে ওঠে। এই হাসপাতাল সম্পর্কে গ্রামের মানুষের অনেক গল্প আছে। বলা হয় এটা একটা অভিশপ্ত জায়গা। দিনের বেলায় এখানে সামান্য কয়েকজন রোগী এলেও রাত নামলে জায়গাটা যেন অন্যরকম হয়ে ওঠে। করিডোরে অদ্ভুত শব্দ, খালি ঘরে দরজা কড়া নাড়ার আওয়াজ, ফাঁকা ওয়ার্ডে চাপা কান্না, এসব এখানে নাকি খুব স্বাভাবিক ব্যাপার। শহর থেকে নতুন এসে যোগ দিল নার্স মিতালি। সাহসী, যুক্তিবাদী মেয়ে, ভূত প্রেতে বিশ্বাস নেই তার। গ্রামে আসার প্রথম দিনে সে শুনেছিল হাসপাতালের অভিশপ্ত কাহিনী। আয়া বুবি, যিনি এখানে অনেক বছর ধরে কাজ করছেন, তিনিই গল্পটা শোনালেন। এই হাসপাতালটা ঠিক মতো চলে না মা। রাত হলে কেউ এখানে থাকতেই চায় না। অনেকেই বলেছে অপারেশন থিয়েটারে নাকি এখনো সেই ডাক্তার বাবুর ছায়া দেখা যায়। মাঝরাতে তার পায়ের শব্দ শোনা যায়। কতজন এখানে এসে নিখোঁজ হয়েছে জানো? মিতালি হেসে বলল। আপনারা এত গুজবে বিশ্বাস করেন কেন? বুবি মাসি চুপ করে গেল, শুধু বলল, সময় হলে বুঝবে মা। রাত তখন 11টা। মিতালি আর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শুভম ডিউটি করছে। হাসপাতাল শুনশান, মাত্র 3 জন রোগী ভর্তি আছে। চারিদিক কেমন একটা নিস্তব্ধ, যেন বাতাসও থমকে গেছে। শুভম একটু ভীতু প্রকৃতির। মিতালি হাসতে হাসতে বলল, আরে ভূতের ভয়ে কাঁপছো নাকি? না, মানে একটু অস্বস্তি লাগছে। হঠাৎ করিডোরের শেষ মাথা থেকে একটা টিপ টিপ শব্দ এলো। কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। শুভম টর্চ হাতে এগিয়ে গেল। করিডোর ফাঁকা, কিন্তু শব্দটা তখনও আসছে। শুভম ফিরে এসে ফিসফিস করে বলল, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? এটা হয়তো ইঁদুর বা অন্য কিছু হতে পারে, এত ভয় পেও না। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ওরা বুঝতে পারল এটা ইঁদুরের শব্দ নয়। শব্দটা ধীরে ধীরে তাদের ওয়ার্ডের দিকে এগিয়ে আসছে। তারপর হঠাৎই সব চুপচাপ। ঠিক তখনই 10 নম্বর বেড থেকে চাপা কান্নার আওয়াজ এলো। মিতালি আর শুভম দৌড়ে গেল, কিন্তু বেড ফাঁকা, জানলা খোলা, বাইরে ঠান্ডা বাতাস বইছে। বেডের চাদরে স্পষ্টভাবে কারোর হাতের ছাপ দেখা যাচ্ছে, যেন কেউ সবে উঠে গেছে। মিতালি কাঁপতে থাকা গলায় বলল, আরে এটা কি? শুভম কিছু বলার আগে ওরা শুনতে পেল
অপারেশন থিয়েটারের দরজা যেন ধীরে ধীরে খুলে গেল। মিতালি আর শুভম দুজনে স্থির হয়ে দাঁড়িয়ে গেছিল। ঠান্ডা বাতাসের একটা হালকা ঝাপটা ওদের মুখে এসে লাগলো, কিন্তু ওদের চোখ আটকে ছিল দরজার ফাঁকটায়। ওরা কেউই সাহস করে এগিয়ে যেতে পারছিল না। শুভম তো একদম পাথর হয়ে দাঁড়িয়েছিল। মিতালি নিজেকে সামলে নিয়ে বলল, দাঁড়িয়ে থাকলে তো আর কিছু বোঝা যাবে না, চলো দেখে আসি। মিতালি, থাক না, সকালে দেখে নেব, এখন তো কেউ নেই। ভয় পাচ্ছ? আমি যাচ্ছি, তুমি চাইলে এখানেই দাঁড়িয়ে থাকতে পারো। এই বলে মিতালি টর্চ হাতে নিয়ে এগিয়ে গেল। শুভম একটু দ্বিধার পর তার পেছনেই হাঁটতে লাগলো। অপারেশন থিয়েটারের সামনে এসে দুজনেই থমকে গেল। দরজাটা অর্ধেক খোলা, ভেতরে গভীর অন্ধকার। বাতাসে একটা ভ্যাপসা গন্ধ, যেন পুরনো ওষুধ আর মরচে ধরা ধাতুর গন্ধ মিশে আছে। মিতালি টর্চটা ভেতরে ধরল। প্রথমে কিছুই দেখা গেল না। ধীরে ধীরে ওরা ভিতরে ঢুকলো। ঘরটা ধুলো আর জীর্ণতায় ভরা। পুরনো অস্ত্রোপচারের টেবিলটা মাঝখানে পড়ে আছে, আর তার উপর একটা ময়লা কাপড় ছড়ানো। পাশে ধাতব ট্রেতে কিছু মরচে ধরা অস্ত্রোপচারের যন্ত্র পড়ে আছে। হঠাৎ শুভম ফিসফিস করে বলল, মিতালি, দেখো। মিতালি টর্চের আলোটা যেখানে পড়ল, ওদের গা শিউরে উঠল। টেবিলের ময়লা কাপড়টার এক কোণে লালচে দাগ, যেন শুকিয়ে যাওয়া রক্ত। এটা এটা তো অসম্ভব। এত পুরনো একটা ঘরে নতুন রক্তের দাগ কি করে হলো? মিতালি, দরজাটা। অপারেশন থিয়েটারের দরজাটা ধীরে ধীরে শব্দ করে বন্ধ হয়ে গেল, কোনো হাওয়া ছাড়াই। দরজাটা কি করে লেগে গেল? আমাদেরকে বেরোতে হবে তো। চলো শুভম, আমরা বেরোবো। কিন্তু দরজাটা শক্তভাবে বন্ধ। শুভম পাগলের মতো দরজার হাতল ধরে টানতে লাগলো, কিন্তু সেটা যেন দেওয়ালের সঙ্গে জোড়া লেগে গেছে। ঠিক তখনই ওদের পেছন থেকে একটা ফিসফিস করা আওয়াজ এলো। তোমরা কেন এসেছ? চলে যাও, চলে যাও। শুভম চিৎকার করে পিছনে ঘুরে গেল, কিন্তু সেখানে কেউ নেই। মিতালির গলা শুকিয়ে গেল। ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকলো, শ্বাসকষ্টে হাঁপাতে হাঁপাতে। তখনই করিডোরের সেই শেষ কোণ থেকে একটা আলোর রেখা দেখা গেল। সেই আলোতে স্পষ্ট হয়ে উঠল একটা ছায়া। একজন লম্বা রোগা মানুষের ছায়া। মুখটা দেখা যায় না, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি ভয়াবহ। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। তার পায়ের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক তখনই দরজাটা হঠাৎ নিচে থেকে খুলে গেল। শুভম আর মিতালি প্রায় দৌড়ে বেরিয়ে এলো। করিডোরে এসে দুজনেই থমকে দাঁড়ালো। চারিদিক নিস্তব্ধ। ঠিক তখনই শুভম কাঁপতে কাঁপতে বলে উঠল, এটা কি ছিল? মিতালি কিছু বলার আগে একটা নতুন সমস্যা দেখা দিল। 10 নম্বর বেডের রোগী একজন বৃদ্ধ লোক, উধাও। মিতালি আর শুভম ওয়ার্ডে ঢুকেই দেখল 10 নম্বর বেডটা খালি। বেডের চাদরটা এলোমেলো, মাটিতে জলের দাগ পড়ে আছে, যেন কেউ খালি পায়ে হাঁটছিল। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। পুরো ঘরটা নিস্তব্ধ, অথচ মনে হচ্ছিল এই নিস্তব্ধতার মাঝেও কোথাও যেন একটা চাপা শব্দ লুকিয়ে আছে। আরে, এই বেডের রোগীটা কোথায় গেল? কাকাবাবু, কাকাবাবু কোথায় গেলেন? মিতালি বেডের পাশে দাঁড়িয়ে চারপাশটা দেখছিল। জানলাটা অর্ধেক খোলা, পর্দা বাতাসে ধীরে ধীরে নড়ছে। সে ধীরে ধীরে জানলার কাছে গেল,
বাইরে তাকালো, কিন্তু হাসপাতালের পেছনের অংশটায় শুধু কালো অন্ধকার। দূরে তাল গাছগুলো ঠায় দাঁড়িয়ে আছে, নীরব, স্থির, যেন কিছু একটার জন্য অপেক্ষা করছে। বাইরে যাওয়ার তো কোনো উপায় নেই, আর উনি অসুস্থ মানুষ, হাঁটতেও তো ঠিকঠাক পারেন না। তাহলে উনি গেলেন কোথায়? ঠিক তখনই করিডোর থেকে ভেসে এলো সেই শব্দ। মিতালি আর শুভম দুজনেই স্থির হয়ে গেল। শব্দটা যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। শুভম ভয়ে মিতালির কাঁধ ধরে বলল, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। শান্ত হও, এটা কোনো রোগী হতে পারে, চলো দেখে আসি। ওরা ধীরে ধীরে করিডোরে বেরিয়ে এলো। করিডোরটা ফাঁকা, দেওয়ালের ফাটা টাইলসগুলোর উপর ছায়া নড়ে উঠছে টিমটিমে লাইটের আলোয়। শব্দটা থেমে গিয়েছে, কিন্তু ঠিক তখনই ওরা শুনতে পেল খুব হালকা একটা হাসির শব্দ, যেন কেউ ধীরে ধীরে হাসছে। কিন্তু সেই হাসির মধ্যে ছিল ভয়ঙ্কর এক শীতলতা। ওটা ওটা কোথা থেকে আসছে? এটা তো অপারেশন থিয়েটার থেকে আসছে। ওরা ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেল। দরজাটা আবার খোলা। এবার ভেতর থেকে একটা আলোর রেখা দেখা যাচ্ছে, কিন্তু সেই আলোটা ছিল নীলচে, স্বাভাবিক আলো নয়। মিতালি টর্চটা তুলে ধরল, কিন্তু আলোটা যেন ওদের টর্চের আলোর সঙ্গে মিশে যেতে চাইছিল না। শুভম বলল, আমি আমি ওখানে যাব না, তুমি যদি যাও একা যাও। আমরা দুজনেই যাব। ওরা অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ালো। মিতালি দরজাটা আস্তে করে ঠেলে ভেতরে ঢুকলো, শুভম তার পেছনে। ঘরে ঢুকে ওরা দেখল সেই অপারেশন টেবিলের উপর একটা কিছু শুয়ে আছে, একটা সাদা কাপড় দিয়ে ঢাকা। ওটা কি কাকা বাবু? মিতালি ধীরে ধীরে এগিয়ে গেল, হাত বাড়িয়ে কাপড়টা ধরল। সেই মুহূর্তে ঘরের বাতিটা টিমটিম করতে লাগলো। কাপড়টা সরাতেই ওরা দেখল টেবিলটা খালি। এটা অসম্ভব। ঠিক তখনই ওদের পেছনের দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের বাতিটাও নিভে গেল, আর ঘরটা ডুবে গেল সম্পূর্ণ অন্ধকারে। ঘরটা নিস্তব্ধ। নিস্তব্ধতা এমনই যেন তার ভারে বাতাস ও দম বন্ধ হয়ে গেছে। অপারেশন থিয়েটারে এখন পুরোপুরি অন্ধকার। শুধু শুভমের দ্রুত শ্বাস নেওয়ার শব্দ আর মিতালির টর্চের হালকা আলোটা টিমটিম করে চলছে। দরজাটা বন্ধ হয়ে গেল। চুপ করো। মিতালি ফিস ফিস করে বলল, কিন্তু তার নিজের গলাও কাঁপছিল। ঠিক তখনই টেবিলের ধারে একটা মচমচে শব্দ হলো, যেন কেউ ভারী কিছু টেনে নিচ্ছে। মিতালি টর্চের আলো ওখানে ধরলো, কিন্তু কিন্তু কিছুই নেই। আমরা এখানে আটকে গেছি, আমি বলেছিলাম এখানে আসবো না। শুভম, নিজেকে সামলাও। ঘরের কোণ থেকে হঠাৎ শোনা গেল একটা শ্বাসের শব্দ, ভারী, গভীর, যেন কেউ ঠিক ওদের পেছনেই দাঁড়িয়ে আছে। শুভম কাঁপতে কাঁপতে মিতালির হাত শক্ত করে ধরল। কেউ কি আছে এখানে? কেউ উত্তর দিল না, কিন্তু শ্বাসের শব্দটা ঘনিয়ে এলো। তোমরা কেন এসেছ? কেন? ভয়ঙ্কর এক ফিসফিসানি, যা যেন ঠিক তাদের কানের পাশে এসে পৌঁছলো। শুভম আর নিজেকে ধরে রাখতে পারল না, চিৎকার করে উঠল, দরজা খোলো, কেউ আছো? আমাদের বেরোতে দাও। শুভম দরজার দিকে এগিয়ে গেল। দরজা ধাক্কাতে লাগলো, কিন্তু সেটাতে যেন তালা পড়ে গেছে। ঠিক তখনই অপারেশন টেবিলের উপর রাখা সাদা কাপড়টা ধীরে ধীরে নামতে শুরু করলো, যেন বাতাসহীন ঘরে কোনো অদৃশ্য হাত
সেটাকে টানছে। মিতালি থমকে দাঁড়িয়ে দেখলো কাপড়টার নিচে যেন কিছু একটা নড়ছে। ওই কাপড়টা দেখো একবার। শুভম ফিরে তাকাতেই কাপড়টা হঠাৎ এক ঝটকায় মাটিতে পড়ে গেল। টর্চের আলোয় দেখা গেল টেবিলের উপর কিচ্ছু নেই, কিন্তু কাপড়টা পরার পর সেই জায়গায় স্পষ্ট ভেজা দাগ, যেন সত্য কেউ শুয়েছিল সেখানে। এটা হচ্ছে কি? ঠিক তখনই ঘরের কোণ থেকে আবার শোনা গেল সেই হাসির শব্দ, এবার আরো স্পষ্ট, আরো ভয়ঙ্কর। মিতালি টর্চের আলো ঘোরাতে একটা ছায়া দেখা গেল, একটা লম্বা রোগা মানুষের অবয়ব। চোখ দুটো জল করছে, ঠোঁটের কোণে বিকৃত হাসি, মুখে একটা শীতলতা যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। ডাক্তার অনিল সেন। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো, তার হাঁটার শব্দ স্পষ্ট। ছায়াটা আরো কাছে এলো, তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে। তখনই দরজাটা হঠাৎ করে খুলে গেল। শুভম আর মিতালি দৌড়ে করিডোরে বেরিয়ে এলো। দরজাটা আবার নিজে থেকেই বন্ধ হয়ে গেল, কিন্তু করিডোরে বেরিয়ে দেখলো সামনে সেই 10 নম্বর বেডের রোগী কাকাবাবু দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো ফাঁকা, ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। তোমরা এখনো বেরোনি? কাকাবাবু সেই ফাঁকা চোখ আর ঠোঁটের কোণে বিকৃত হাসি দেখে মিতালি আর শুভমের শরীর জমে গেল। করিডোরে সেই ঠান্ডা বাতাসও যেন থমকে গেছে। শুভমের ঠোঁট কাঁপলো, সে কিছু বলতে চাইছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। তোমরা এখনো বেরোনি? কাকাবাবু সেই ফিসফিসে গলা যেন কানের মধ্যে সাপের মতো ফোঁস করে ঢুকছিল। মিতালি সাহস করে এগিয়ে গেল। কাকাবাবু, আপনি এখানে? আপনি এখানে কি করে এলেন? আপনি তো বেডে ছিলেন না? আমি তো কোথাও যাইনি, আমি তো এখানেই ছিলাম, তোমাদের পাশে সব সময়। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। করিডোরের লাইটগুলো একটার পর একটা দপ দপ করে নিভে যেতে লাগলো। শুভম ফিসফিস করে বলল, মিতালি, আমরা এখান থেকে বেরোই প্লিজ, আমি আর পারছি না। কিন্তু মিতালির চোখ আটকে ছিল কাকাবাবুর দিকে। কাকাবাবু ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে। তার চোখ দুটোতে কোনো অনুভূতি নেই, যেন শূন্য গভীর অন্ধকার। কিন্তু আমি তো এখানেই থাকি, তোমাদের সাথেই থাকি। তার গলার স্বর বদলে যাচ্ছিল, এক এক সময় বৃদ্ধের কণ্ঠ, এক এক সময় ভারী গভীর পুরুষ কণ্ঠ। এবার থামুন কাকাবাবু। কিন্তু কাকাবাবু থামলেন না। তার পা থেকে ভেজা জলের দাগ পড়ে আছে মেঝেতে, ঠিক যেমনটা ওরা 10 নম্বর বেডে দেখেছিল। এটা কাকাবাবু নয় মিতালি, এটা এটা কিছু একটা অন্য জিনিস। ঠিক তখনই হাসপাতালের চারপাশে শোনা গেল অদ্ভুত সব শব্দ। কোনো একটা বাচ্চার কান্না, কোনো নারীর চাপা হাহাকার, দরজার কড়মড় করার আওয়াজ। মিতালি আর শুভমের সামনে দাঁড়ানো কাকাবাবু তখন হঠাৎ থেমে গেলেন। তারপর তার ঠোঁটের বিকৃত হাসি আরো চওড়া হয়ে গেল। তোমরা এসেছো, খুব ভালো হয়েছে। বলতে বলতে তার শরীরটা কাঁপতে লাগলো, তার মুখের চামড়া যেন ঢিলে হয়ে ঝুলে পড়েছে, চোখের কোটর কালো হয়ে আরো গভীর হয়ে গেল।
দৌড়াও শুভম। মিতালি হাত ধরে শুভমকে টেনে নিল। ওরা দৌড়ে করিডোর দিয়ে এগোতে লাগলো। পেছন থেকে কাকাবাবু সেই বিকৃত হাসি আর ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল। ওরা গেটের দিকে ছুটছিল, কিন্তু হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা লম্বা ছায়া দাঁড়িয়ে গেল। সেই একই রোগা লম্বা অবয়ব, মুখ দেখা যাচ্ছে না, শুধু জলজলে চোখ দুটো অন্ধকার ভেদ করে ওদের দিকে তাকিয়ে আছে। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না। সেই ফিসফিসে গলা করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো। মিতালি আর শুভম থমকে গেল। পেছনে কাকাবাবু, সামনে সেই ছায়া। এখন আমরা কি করব? মিতালি চারপাশে তাকিয়ে দেখলো আর বলল, শুভম, স্টোর রুমটা ওইদিকে, চলো আমরা ওইদিকে যাই। ওরা দৌড়ে পাশে স্টোর রুমে ঢুকে দরজা বন্ধ করলো। ভেতরে ঢুকে ওরা তালা লাগিয়ে দিল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে দরজার উপর আছড়ে পড়া শব্দ শুরু হলো। আমাকে বের হতে দাও। তোমরা চলে আসছো, এবার আর ছাড়বো না। মিতালির মাথা ঘুরছিল। স্টোর রুমে পুরনো ওষুধের গন্ধ, ভাঙাচোরা আলমারি, বস্তার মধ্যেও একটা অস্বস্তিকর ঠান্ডা ভাব ছিল। শুভম কোণে গুটিসুটি মেরে বসে পড়ল। যে করে হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। ঠিক তখনই আলমারির ভেতর থেকে আস্তে আস্তে একটা চাপা ফিসফিসানি শোনা গেল। তোমাদের পালানোর উপায় নেই। আলমারির দরজাটা কর্মর শব্দে ধীরে ধীরে খুলে গেল। সেই অন্ধকারের মধ্যে থেকে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ শোনা গেল, ভারী, গভীর আর অস্বাভাবিক। মিতালি টর্চটা তুলল, কিন্তু হাত কাঁপছিল। আলোটা যখন আলমারির ভেতর পড়ল, তখন ওরা যা দেখল সেটা ওদের রক্ত হিম করে দিল। একটা মানুষ, না, মানুষ নয়, একটা বিকৃত অবয়ব সেখানে দাঁড়িয়ে, শুকনো কালো চামড়ায় ঢাকা কঙ্কালের মতো শরীর, আর তার মুখে এমন একটা হাসি যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। তার ফাঁকা গভীর চোখ দুটো ওদের দিকে তাকিয়েই ছিল। সেই চোখে ছিল এক অমোঘ শূন্যতা। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না। সেই অবয়বটা ফিসফিস করে পড়ল। তার গলায় এক অদ্ভুত শীতলতা। শুভম চিৎকার করে উঠল, কিন্তু মিতালি পিছনে টেনে নিল তাকে। দরজাটা খোলো, বাইরে কেউ আছো? দরজা খোলো। শুভম দরজার দিকে দৌড় দিল। দরজার হাতল ধরতে সেটা আপনা আপনি খুলে গেল। কিন্তু বাইরে করিডোরটা বদলে গেছে। ওরা যেখানে ছিল সেই হাসপাতালের করিডোর এখন আর নেই। তার বদলে সামনে দেখা গেল একটা অন্ধকার দীর্ঘ পথ। চারপাশে ভাঙা দেওয়াল, ছাদের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পচা ওষুধ আর রক্তের গন্ধ। এটা এটা কি হচ্ছে মিতালি? আমিও ঠিক জানি না, তবে এটুকু জানি আমাদের এখান থেকে বেরোতেই হবে। চলো, তাড়াতাড়ি চলো। ওরা দৌড়তে শুরু করলো। সেই দীর্ঘ করিডোর দিয়ে ছুটতে ছুটতে ওরা দেখতে পেল দেওয়ালের গায়ে অদ্ভুত সব আঁকা, বিকৃত মুখ, হাতের ছাপ আর কোথাও কোথাও রক্তের লেখা কিছু শব্দ। ফিরে এসো না, এখানে মৃত্যু অপেক্ষা করছে। পেছনে শোনা যাচ্ছিল সেই খটখট শব্দ। সেই অবয়ব ওদের পেছনে আসছে। শুভম হঠাৎ পড়ে গেল। মিতালি! মিতালি পিছন থেকে শুভমকে টেনে তুলল। সামনে একটা দরজা দেখা গেল। ওরা দৌড়ে দরজার কাছে পৌঁছলো, কিন্তু দরজাটা বন্ধ।
শুভম মরিয়া হয়ে দরজাটা ধাক্কাতে লাগলো। দরজা খুলবে না, তোমরা এখানেই থাকো। সেই বিকৃত কণ্ঠটা আরো কাছে চলে এলো। মিতালি দরজার দিকে ধাক্কা দিল। খুলে যা প্লিজ, দরজাটা খুলে যা একবার। ঠিক তখনই দরজাটা হঠাৎ করে খুলে গেল। ওরা দুজনেই দরজার ওপারে গিয়ে পড়ল এবং সাথে সাথে দরজাটা আবারও বন্ধ হয়ে গেল। ওরা যখন উঠে দাঁড়ালো তখন দেখলো ওরা হাসপাতালে সেই পুরনো করিডোরে ফিরে এসেছে। চারপাশে সবকিছু স্বাভাবিক, নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। আমরা কি ফিরে এসেছি? শুভম অবিশ্বাসের চোখে চারপাশ দেখল। হয়তো হয়তো এটা একটা দুঃস্বপ্ন ছিল। ওরা ধীরে ধীরে 10 নম্বর বেডের দিকে এগোলো। বেডটা খালি, কোনো চিহ্ন নেই সেই রোগীর। কাকাবাবু গেলেন কোথায়? ঠিক তখনই করিডোরের শেষ মাথায় দেখা গেল একটা ছায়া, একটা রোগা লম্বা অবয়ব, সেই একই বিকৃত হাসি। তোমরা ফিরে এসেছ, খুব ভালো হয়েছে। বাতাসে সেই ঠান্ডা শ্বাসরুদ্ধকর অনুভূতি ছড়িয়ে পড়ল। শুনছিলেন আজকের গল্প বেড নাম্বার 10। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।